হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজ আমরা জিকে ক্লাসের প্র্যাকটিস সেট 2 করব। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি সমস্ত চ্যাপ্টার থেকে বাছাই করা পরীক্ষায় বারবার আসা প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাসটা কিন্তু করা হয়েছে। তো ক্লাসটা তোমাদের পঞ্চায়েত পরীক্ষার প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত করো। প্রথম প্রশ্ন হলো, সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? এর সঠিক উত্তর কি হবে? অপশন সি, 12টা থেকে 1টা, অর্থাৎ দুপুর 12টা থেকে 1টা এই সময়টাকে কিন্তু জিরো আওয়ার বলা হয়। তো জিরো আওয়ার সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেব। দেখো, সংসদে প্রশ্নকালের পরের সময়কে কিন্তু জিরো আওয়ার বলা হয়। অর্থাৎ কি, রাজনৈতিক পরিভাষায় জিরো আওয়ার বলতে প্রশ্ন উত্তর পর্বকে বোঝায়। তাহলে প্রশ্ন উত্তর পর্ব যেটাকে কিন্তু জিরো আওয়ার বলা হয়। তো এটা আমরা আরেকটু ভালোভাবে জেনে নিই। এই বিশেষ সময়ে সংসদ সদস্যরা কোনো পূর্ব নোটিশ বা অনুমতি ছাড়াই দেশের জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সংসদে উপস্থাপন করতে পারেন। তাহলে এই যে জিরো আওয়ার, এই সময়টা হচ্ছে এমন একটা সময় যে সময়ে সংসদের প্রায় সমস্ত সদস্যই কোনো অনুমতি বা পূর্ব নোটিশ ছাড়াই দেশের জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু সংসদে উপস্থাপন করতে পারেন। এবং তোমরা দেখো, এই জিরো আওয়ারের যে সময়টা, এটা সাধারণত শুরু হয় দুপুর 12টা থেকে। তাহলে দুপুর 12টা থেকে কিন্তু এই জিরো আওয়ারের সময়টা শুরু হয় এবং এটা থাকে 1টা পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? তো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হবে ব্যারোমিটার, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। এরপর আমরা বিভিন্ন পরিমাপক যন্ত্র জেনে নেব, অর্থাৎ আমরা বেশ কিছু পরিমাপক যন্ত্রের নাম জেনে নেব। দেখো, ব্যারোমিটার, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে, এই পরিমাপক যন্ত্রগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার এসেছে। ঠিক আছে, তোমাদের রাজ্যের পরীক্ষায়, সেন্ট্রালের পরীক্ষায়, সমস্ত পরীক্ষায় কিন্তু বারবার এসেছে। এরপর দেখো, ভোল্ট মিটার, ভোল্ট মিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। অ্যামমিটার, অ্যামমিটারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা কিন্তু মাপা হয়। আর পাইরোমিটার, পাইরোমিটারের সাহায্যে উচ্চ তাপমাত্রা মাপা হয়। উচ্চ তাপমাত্রা মাপা হয় পাইরোমিটারের সাহায্যে। এর পরের প্রশ্ন দেখো, দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তো দাস বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতার নাম হলো কি? কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশ হচ্ছে দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট। ঠিক আছে, দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ইলতুৎমিশ। এবং এখানে দেখো, শামসুদ্দিন কায়ুমার্স যে হচ্ছে দাস বংশের শেষ সম্রাট। তাহলে দাস বংশের শেষ সম্রাট হচ্ছে শামসুদ্দিন কায়ুমার্স, প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ইলতুৎমিশ। এরপর আমরা কুতুবউদ্দিন আইবক সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। তো দেখো, আইবক কথাটির অর্থ হচ্ছে কি? দাস। আইবক কথার অর্থ হচ্ছে দাস। উপাধি কি? উপাধি হচ্ছে লাখ বাক্স। তো এই লাখ বাক্স উপাধিটা কিন্তু কুতুবউদ্দিন আইবককে দেয়া হয়েছিল। রাজা কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের কাজ শুরু করেছিল, অর্থাৎ কুতুব মিনার তৈরি করেছিল কুতুবউদ্দিন আইবক, এবং পরবর্তীকালে ইলতুৎমিশ কিন্তু এই কুতুব মিনারের কাজ কিন্তু সমাপ্ত করেছিল। অর্থাৎ এই কুতুব মিনারের কাজ শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিল ইলতুৎমিশ। কুতুবউদ্দিন এর রাজধানী ছিল লাহোর। এবং কোন খেলা খেলার সময় তার মৃত্যু হয়েছিল? দেখো, পোলো, পোলো খেলার সময় কিন্তু কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয়েছিল। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার এসছে। পরের প্রশ্ন দেখো, পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয়? তো এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। দেখো, পঞ্চায়েত নির্বাচন প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু হয়। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, 5 বছর। পঞ্চায়েতি রাজ সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, পঞ্চায়েতি রাজ হচ্ছে রাজ্য তালিকার মধ্যে আছে। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ রাজ্য তালিকার মধ্যে কিন্তু পড়ছে। এটা হচ্ছে অধ্যায় হচ্ছে 9।
এবং ধারা দেখো 243A থেকে 243O। 9 হচ্ছে অধ্যায় বা অংশ এবং ধারা হচ্ছে 243A থেকে 243O। পঞ্চায়েত নির্বাচন যেটা হচ্ছে 5 বছর পর হয়, সেটা হচ্ছে ধারা রয়েছে দেখো 243K, অর্থাৎ 243K ধারায় কিন্তু পঞ্চায়েত নির্বাচন করা হয়। পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 21 বছর। তাহলে 21 বছর বয়স হলেই কিন্তু পঞ্চায়েতের সদস্য হওয়া যায়। তোমরা এই ক্লাস নোটগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমাদেরকে এই নোটগুলোর পিডিএফ আমি দিয়ে দেব। পরের প্রশ্ন দেখো, পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত কণাকে কি বলা হয়? তাহলে পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত কণাকে বলা হয় ইলেকট্রন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ইলেকট্রন হচ্ছে পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত কণা, প্রোটন হচ্ছে পরমাণুর ধনাত্মক চার্জযুক্ত কণা এবং নিউট্রন হচ্ছে নিস্তড়িত। ঠিক আছে, নিউট্রন হচ্ছে নিস্তড়িত। আর নিউক্লিয়াস হচ্ছে প্রোটন ও নিউট্রন। কোন পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যাকে একত্রে বলা হয় নিউক্লিয়াস। দেখো এটা হচ্ছে একটা পরমাণু মডেল, যেখানে এই যে পজিটিভ চার্জযুক্ত কণা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রোটন, এই যে নেগেটিভ চার্জযুক্ত কণা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলেকট্রন এবং এগুলো হচ্ছে ইলেকট্রন অরবিটস। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে ইলেকট্রন অরবিটস, এইটা হচ্ছে ইলেকট্রন অরবিটস, অর্থাৎ ইলেকট্রন কক্ষ। তো কে, এল, এম এরকম করে কিন্তু ইলেকট্রন কক্ষগুলো রয়েছে, যার কে কক্ষে 2টো ইলেকট্রন থাকে। ঠিক আছে, এল কক্ষে 8টা ইলেকট্রন থাকে। তো এরকম ভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস হয়। এবং তোমরা এই যে নিস্তড়িত দেখতে পাচ্ছ, নিস্তড়িত কণা এগুলো হচ্ছে নিউট্রন। তাহলে পজিটিভ চার্জযুক্ত কণাগুলো হচ্ছে প্রোটন, নেগেটিভ চার্জযুক্ত কণাগুলো হচ্ছে ইলেকট্রন এবং নিস্তড়িত গুলো হচ্ছে নিউট্রন। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? তাহলে এর সঠিক উত্তর কি হবে? অপশন এ, কটক। উড়িষ্যার কটকে রয়েছে কেন্দ্রীয় ধান গবেষণাগার। আমরা আরো বেশ কিছু গবেষণাগার কেন্দ্রগুলো জেনে নেব। দেখো ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার কিছু কেন্দ্র। কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে উড়িষ্যার কটকে। কেন্দ্রীয় গম গবেষণাগার কেন্দ্র রয়েছে দিল্লির পুসা। কেন্দ্রীয় পাট গবেষণাগার রয়েছে পশ্চিমবঙ্গের ব্যারেকপুর। কেন্দ্রীয় আখ গবেষণাগার কেন্দ্র রয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর। কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্র রয়েছে অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি। কেন্দ্রীয় আলু গবেষণাগার রয়েছে হিমাচল প্রদেশের সিমলা। এই গবেষণাগারগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে। এর পরের প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? তো এর সঠিক উত্তর কি হবে? অপশন বি, 1942 সালে। 1942 সালে গান্ধীজির নেতৃত্বে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। তোমরা দেখো ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলনও কিন্তু বলা হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ক্রিপস মিশনের প্রতিবাদে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু শুরু করা হয়েছিল। 1942 খ্রিস্টাব্দের 26শে এপ্রিল হরিজন পত্রিকায় গান্ধীজি প্রথম ভারত ছাড়োর পরিকল্পনা পেশ করেন। তাহলে প্রথম ভারত ছাড়োর পরিকল্পনা পেশ করেন হরিজন পত্রিকায়, সেটা হচ্ছে 26শে এপ্রিল, 1942 সালের 26শে এপ্রিল। এরপর দেখো 1942 সালের 8 আগস্ট থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। তাহলে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 1942 সালের 8 আগস্ট। এবং এই ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি তার বিখ্যাত স্লোগানটা দেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। তো এই স্লোগানটা দেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। তাহলে তোমরা এখানে মনে রাখবে যে ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়, কারণ সেই আন্দোলনটা আগস্ট মাসে শুরু হয়েছিল। সেটা শুরু হয়েছিল 1942 সালের 8 আগস্ট। এবং হরিজন পত্রিকায় গান্ধীজি প্রথম ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা কিন্তু পেশ করেছিলেন এবং এই ভারত ছাড়ো আন্দোলনেই করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাকটা কিন্তু দিয়েছিলেন, স্লোগানটা দিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? তো এর সঠিক উত্তর কি হবে? অপশন সি, 65 বছর। এবং হাইকোর্টের বিচারপতিগণ যারা অবসর গ্রহণ করেন 62 বছরে। তাহলে মনে রাখবে হাইকোর্টের বিচারপতিগণ অবসর গ্রহণ করে 62 বছর বয়সে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অবসর গ্রহণ করেন 65 বছর বয়সে। সুপ্রিম কোর্ট হলে 65 বছর মনে রাখবে এবং হাইকোর্ট হলে 62 বছর। পরের প্রশ্ন দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
তো এর সঠিক উত্তর হবে অপশন বি 1935 খ্রিস্টাব্দে। এবং 1949 খ্রিস্টাব্দে জাতীয়করণ হয়। দেখো গুরুত্বপূর্ণ নোট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই একটি অটোনমাস বডি অর্থাৎ স্বশাসিত কিন্তু সংস্থা। এরপর দেখো প্রতিষ্ঠার সময় হচ্ছে 1 এপ্রিল 1935 সালে, কলকাতাতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে 1 এপ্রিল, যার হেডকোয়ার্টার হচ্ছে বোম্বে, বর্তমানে বোম্বে, যেটা 1937 সালে কলকাতা থেকে স্থানান্তরিত হয়। জাতীয়করণ হয় 1949 সালে। প্রথম গভর্নর ছিলেন ও এ স্মিথ অর্থাৎ অসবর্ণ স্মিথ। প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ এবং বর্তমান গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। তাহলে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা মনে রাখবে। আজকে আমাদের শেষ প্রশ্ন দেখো, লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন অপশন বি মীরা কুমার। ঠিক আছে, মীরা কুমারী হলো লোকসভার প্রথম মহিলা স্পিকার। যদি প্রথম স্পিকার বলা হয়, প্রথম স্পিকার, তাহলে হবে জি ভি মাভ্যালঙ্কার। মাভ্যালঙ্কার, জি ভি মাভ্যালঙ্কার ছিল আমাদের ভারতবর্ষের প্রথম লোকসভার স্পিকার এবং বর্তমান স্পিকার কে রয়েছেন? ওম বিড়লা। আমাদের বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। তাহলে প্রথম স্পিকার হচ্ছে জি ভি মাভ্যালঙ্কার, প্রথম মহিলা স্পিকার হচ্ছে মীরা কুমারী এবং বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা। তো তোমাদের এই প্র্যাকটিস সেটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা এই প্র্যাকটিস সেটগুলো করলে আপকামিং সমস্ত এক্সামে জিকেতে ফুল নাম্বার তুলতে পারবে। এবং তোমরা এই প্র্যাকটিস সেটগুলোর পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও এবং এই রকম প্র্যাকটিস সেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।